এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। টেস্ট হয়েছে, সত্যি অনেক অনেক টেস্ট হয়েছে। কোথাও কি কখনো শুনেছেন বউ অভিমান করে না খেয়ে থাকায় কোনো স্বামী মাঝরাতে নিজের হাত পুড়িয়ে বউয়ের জন্য রান্না করে নিয়ে আসে? কিন্তু আমার প্রফেসর তো করেছে, তাই সে আমার কাছে অলওয়েজ বেস্ট। এবার আর কথা না বাড়িয়ে দয়া করে জলদি খাইয়ে দিন তো, প্রচন্ড খিদে পেয়েছে আপনার বউয়ের। উজানের বুকটা এক পরম তৃপ্তিতে ভরে উঠল। সে পরম যত্নে এক এক লুকমা করে নিজের হাতে বউকে খাইয়ে দিতে লাগলো। আর মৌ কোনো আপত্তি না করে নিজে যেমন খেতে লাগলো। দেয়াল ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা ছুঁই ছুঁই। মৌ কলেজের ড্রেসটা পরে নিজেকে গুছিয়ে নিয়েছে। পড়তে যাওয়ার জন্য টেবিল থেকে সব বই খাতা গুছিয়ে ব্যাগে ভরে নিচ্ছে। এমন সময় আচমকাই ঘাড়ে একটা পরিচিত তপ্ত ভারী নিঃশ্বাসের স্পর্শ পেল। পর মুহূর্তেই ওজা নিজের মুখটা ডুবে দিল ময়ের উন্মুক্ত ঘাড়ে। সাথে সাথে এক অদ্ভুত মাদকতাময় শিহরণ বয়ে গেল ময়ের সারা শরীর জুড়ে। মৌ দুই ভ্রু কুঁচকে পেছনে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, অলরেডি 10টা বাজে, কিন্তু কলেজ ড্রেস পরে রেডি হয়ে গেছি আর আপনি এখনো এখানে এসে দুষ্টুমি করছেন? তাড়াতাড়ি চলুন, কলেজে যেতে হবে। উজান কোনো কথা না শুনে আবারও ময়ের নরম কোমরটা পেছন থেকে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে জড়া বুকের সাথে লেপ্টে পাজা খোলা করে সামান্য উঁচুতে তুলে নিল। তারপর নিজের নাকটা ময়ের নাকে ঘষে একদম ফিসফিসিয়ে আওড়ালো, কি করব বলুন তো ম্যাডাম? আপনার মাঝে যে এতটাই নেশা মাখানো আছে যে আপনাকে কাছে পেলে আমার আর ঘড়ির কাঁটার দিকে তাকাতেই ইচ্ছে করে না। হয়েছে, ছেড়ে দিন তো, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। মৌ মৃদু ধাক্কা দিল। হুম, তার আগে শাশুড়ি আম্মাকে ডেকে আনবো এখন? সকালে শাওয়ারের পরেও বিরক্ত করলেন, আর এখনো আবার বিরক্ত করছেন। আমার ভালোবাসা তোমার এত বিরক্ত লাগে পিচ্ছি? উজান একেবারে নিচু ও শান্ত স্বরে শোধালো। মুখ ফ্যালফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। সে তো একদম ঠাট্টা করে কথাটা বলেছিল, এভাবে শোনানোর জন্য তো বলেনি। আর মাঝে উজান আলতো করে তাকে ছেড়ে দিল। তারপর নিজের মাথা নিচু করে একেবারে বিষণ্ণ নিচু গলায় বলল, ওকে ফাইন, আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না। মৌ তড়িঘড়ি করে এক ঝটকায় উজানের হাতটা চেপে ধরল। সে লাফ দিয়ে দ্রুত ব্যাডের উপর উঠে উজানের সামনে সামনে একদম সোজা হয়ে দাঁড়ালো। উজানের মাথা আর এলোমেলো চুলগুলো হাত দিয়ে আর একটু নেড়েছেড়ে দিয়ে ভালোবাসার চওড়া কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অতঃপর উজানের গলায় দু হাত পেঁচিয়ে একেবারে আদরে গলায় বলল, আপনি সবসময় আমার কথার উল্টো মানে বোঝেন কেন বলুন তো? আমি কখন বললাম আপনার ভালোবাসা আমার বিরক্ত লাগে? একটু আগেই তো শাওয়ার নিলাম, তাই বললাম এখন আর দুষ্টুমি করবেন। আর আপনি অমনি ধরে নিলেন আমি আপনার ভালোবাসাকে বিরক্ত করছি? এতটাও খারাপ ভাবে নামায়? ভাবি না, তবে বড্ড ভয় হয়ে পিচ্ছি। আমার এই পিচ্চিটা আবার অন্য কারো মায়ার বাঁধনে পড়ে হারিয়ে যাবে না তো? মো এক লহমায় চমকে উঠে উজানের দিকে তাকালো। উজানের ভেতরের কথা রসিম গভীরতা সে খুব ভালো করে আজ করতে পেরেছে। তবু বুকের ভেতরের কম্পন সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় প্রতিধ্বনি করলো, আপনি হুট করে এমন অদ্ভুত কথা কেন বলছেন বলুন তো? উজান এক মুহূর্ত সময় না দিয়ে মুখে তীব্র আবেশে নিজের বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরলো। তার বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা তখন রীতিমতো প্রলয়ঙ্করী বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। বুক জুড়ে জমা হয়ে আছে এক অজানা বিষাদময় ভয়। একদিকে নিজের বিপজ্জনক জীবনের অজানা পরিণতি, অন্যদিকে নিজের সবচেয়ে প্রিয় নারীকে চিরতরে হারিয়ে ফেলার তীব্র শঙ্কা। সে কাতর স্বরে ফিসফিসিয়ে আওড়ালো, আমি সব জানি পিচ্ছি। আমি খুব ভালো করে জানি রোহান তোমাকে অসম্ভব ভালোবাসে। কিন্তু তোমায় ছাড়া এই উজান চৌধুরী যে একদম শূন্য, একেবারে নিঃস্ব। আমার অতীত তো আগে কেউ একজন এসে ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপর তোমার এই ভালোবাসায় ভর করি তো উজান চৌধুরী আবার নতুন করে বাঁচতে শিখেছে। এরপর তুমি যদি অন্য কারো মায়ায় আমাকে ছেড়ে চলে যাও, তবে আমি নিঃশ্বাসহীন হয়ে যাব। একটু বাঁচবো না তোমায় ছাড়া। ময়ের বুকের ভেতরটা তীব্র এক আশঙ্কায় কেঁপে উঠল। উজান রুহানের কথা জানে, অথচ এতদিন তার আচরণে বিন্দু পরিমাণও টের পেতে দেয়নি।
মৌ উজানের বুক থেকে সামান্য সরে আসতে চাইল, কিন্তু উজান তাকে আরও আষ্টে পৃষ্ঠে বুকের সাথে চাপড়ে ধরে রইল। মৌ অবশ্য অবাক হলো না। সে ভালো করেই জানে উজানের পুরো অতীত কতটা ক্ষতবিক্ষত আর বেদনাময়। এই মানুষটার জীবনে কতটা গভীর আঘাত আর বিশ্বাসঘাতকতা পেয়েছে তা তার কাছে অজানা নয়। কিন্তু উজান কিভাবে ভাবতে পারলো যে মৌ তাকে এভাবে ফেলে রেখে অন্য কোনো পুরুষের হাত ধরবে? মৌ অনেক চেষ্টা করে অবশেষে উজানের শক্ত বুক থেকে নিজেকে ছাড়িয়ে আনলো। তারপর নিজের কাঁপা কাঁপা দু হাতের তালুতে উজানের গাল দুটো আঁকড়ে ধরে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে শোধালো, প্রফেসর সাহেব, এসব কি ভুলভাল বকছেন আপনি? আমি সব সত্যি জানি পিচ্ছি। তোমাদের ব্যাপারে সব কথা সুইট হার্ট আমাকে আগেই বলেছিল। সত্যি বলছি পিচ্ছি, তোমায় ছাড়া আমি আর বাঁচতে পারবো না। আমি জানি হয়তো রোহানের ভালোবাসা আমার মতো এত নিঃস্বার্থ নয়, কারণ উজান চৌধুরী তোমাকে ভালোবাসে নিজের প্রয়োজনে। তোমাকে ছাড়া আমি অচল, তাই তোমায় এত ভালোবাসি। প্লিজ পিচ্ছি, কেবল আমার এই বেঁচে থাকার জন্য হলেও আমার কাছে চিরকাল থেকে যাবে তো তুমি? ময়ের মুখের সমস্ত ভাষা যেন এক লহমায় হারিয়ে গেল। প্রফেসর উজান চৌধুরীকে কখনো এতখানি অসহায় আর কাতর হতে দেখেনি সে। মৌ উজানের গালে জমে থাকা এক ফোঁটা জল মুছে দিয়ে দৃঢ় আশ্বাসের স্বরে বলল, এমন ব্যাকুল হয়ে বলছেন কেন বলুন তো? আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনি হিনা, আমি নিজে কিভাবে বেঁচে থাকবো শুনি? হয়তো রোহান ভাইয়া আমাকে অনেক বছর ধরে ভালোবাসে, কিন্তু আমি তো তাকে কোনোদিন সেই নজরে দেখিনি। তাকে আমি সত্যি ভালোবাসি, তবে সেটা নিজের বড় ভাই হিসেবে, নিজের জীবন সঙ্গী হিসেবে তো কেবল আপনাকেই ভাবি। আর সত্যি বলতে প্রয়োজন ছাড়া কি দুনিয়ার কোনো মানুষ কাউকে ভালোবাসতে পারে? যেমন আপনাকেই আমার প্রতিটা নিঃশ্বাসে চাই, তাই তো আপনাকে ভালোবাসি। এটাও তো আমার আত্মিক প্রয়োজন। আবার রোহান ভাইয়াও আমাকে নিজের করে চায়, সেটাও তার প্রয়োজন। তাই বলে নিজের এত গভীর ভালোবাসাকে এভাবে ছোট করবেন না প্লিজ। আমি আমার ভালোবাসাকে ছোট করছি না পিচ্ছি। উজান ময়ের কপালে কপাল থেকে বুঝে আসা গলায় বলল, তবে তোমায় ছাড়া সত্যি উজান চৌধুরীর আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি মরে যাব। প্রমিস করো আমাকে, কখনো এই পুরুষটাকে একা ফেলে মাঝপথে হারিয়ে যাবে না। এমনকি আমি যদি কখনো কোনো দুর্ঘটনায় মরেও যাই, তবু আমার এই পিচ্চি বউটা অন্য কোনো দ্বিতীয় পুরুষের হবে না। প্রমিস করো। মো আর নিজেকে ধরে রাখতে পারল না। উজানের বুকের উপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। উজানের এই বুক ফাটা কণ্ঠস্বর আজ কেমন যেন অচেনা আর ছন্দহারা পাখির মতো শোনালো। কেন হঠাৎ এমন পাগলের মতো আচরণ করছে লোকটা? কিসের এত ভয় তার মনে? এই অচেনা ভয়ের কোনো উত্তরেই খুঁজে পেল না মো। উজান মোয়ের চোখ থেকে গলে পড়া এক ফোঁটা মুক্ত ঝরা জল নিজের আঙ্গুলে মুছে ফেলল। এরপর তার চিবুকে আলতো একটা চুমু খেয়ে নিজের মুখোমুখি করে নরম কণ্ঠে আওড়ালো, রিল্যাক্স পিচ্ছি, আর কেঁদো না প্লিজ। তোমার চোখের অশ্রু দেখতে ভালো লাগে না আমার। কষ্ট হয় কেন বুঝো না? মো তখনও ছোট বাচ্চাদের মতো হেঁচকি তুলছে। সে কিছুটা ফুপে ফুপে বলে উঠল, তাহলে আপনি এমন আজব কথা কেন মুখে আনলেন বলুন তো? আপনাকে কাছে না পেয়ে, দু চোখ ভরে সামনাসামনি দেখতে না পেয়ে, আপনার হাতে হাত না রেখে একটানা 2 বছর আপনার জন্য অপেক্ষা করেছি। তাহাজ্জুদে নামাজে বসে চোখের পানি ফেলে কেবল আপনাকে চেয়েছি আল্লাহর কাছে। এত কাঠখড় পুড়িয়ে পাওয়ার পর আজ আপনি বলছেন আমি অন্য কোনো পুরুষের মায়ে পড়ে যাব। আপনার কি একটু মনে হয় না যে আমার ভালোবাসা এতটা ঠুনকো নয়? আর আপনি সামান্য কারণে আমাকে একা ফেলে মরে যাওয়ার কথা কেন বলছেন? আপনি হিনা, এই তাসফিয়া মৌ চৌধুরীর কোনো অস্তিত্ব থাকবে না। আপনি আমার প্রথম আর আপনি আমার শেষ। এই তাসফিয়া মৌ চৌধুরী আপনাকে আজ ওয়াদা করছে, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার 1 সেকেন্ড আগেও আমার চোখ অন্য কোনো পুরুষের দিকে যাবে না। মৌয়ের মুখে কথাগুলো শুনে ওজানের মনটা পলকে জুড়ে গেল। সে একরাশ মুগ্ধতা নিয়ে মৌকে শক্ত করে নিজের পাজা কোলে তুলে নিল এবং তার কলেজ ব্যাগটা নিজের অন্য কাঁধে ঝুলিয়ে নিল। মৌ ওজানের চওড়া গলায় 2 হাতে শক্ত করে নিজের বাহু পেঁচিয়ে ধরে রাখল। ঠিক সেই মুহূর্তেই গাড়ির দিকে যাওয়ার সময় ওজানের চওড়া বুক চিরে বেরিয়ে এলো তৃপ্তির একটা বাক্য, লাভ ইউ জান, আই রিয়েলি লাভ ইউ। এইটুকুই মাত্র বলে সে মৌকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো।
এরপর ফিরে দিয়ে নামার সময় বাড়ির সবাই হা করে তাকিয়েছিল। তবে চারপাশের কে কে দেখলো, কে কে ভাবলো, এসব নিয়ে উজানের বিন্দু মাত্র মাথা ব্যথা ছিল না। তার সমস্ত দুনিয়া জুড়ে তখন কেবল তার এই পিচ্ছি বউটাই আচ্ছন্ন হয়েছিল। এদিকে কলেজের মূল ভবনের বারান্দায় দাঁড়িয়ে আছে মৌ আর মেহের। সবেমাত্র হাফ টাইমের বেল পড়েছে। চারপাশের সব স্টুডেন্ট হইচই করতে করতে ক্লাস থেকে বাইরে বেরিয়ে গেছে। কেউ গেছে ক্যান্টিনে, কেউ বা কলেজের সবুজ মাঠে কিংবা ক্যাম্পাসের বাইরে একটু হাওয়া খেতে। ঠিক তখনই ময়ের নজরে হঠাৎ গিয়ে পড়লো একটু দূরে দাঁড়িয়ে থাকা ললিতার উপর। মেয়েটা কেমন যেন একটা দৃষ্টি নিয়ে একধানে কার দিকে যেন তাকিয়ে আছে। মৌ কৌতূহল নিয়ে ললিতার চোখের সেই দৃষ্টির অনুসরণ করে সামনে তাকাতেই তার কপালে ভাঁজ পড়লো। সে দেখলো অনার্স ডিপার্টমেন্টের ক্লাস শেষ করে অন্য একটা ভবন থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছেন স্বয়ং উজান স্যার। আর সেদিকে চোখের পলক না ফেলিয়ে ডাব ডাব করে তাকিয়ে আছে এই শাকচুন্নি ললিতা। কলেজের চত্বরে দাঁড়িয়ে তার প্রফেসর স্বামীকে এভাবে গেলে খাওয়ার মতো চাউনিতে তাকিয়ে থাকতে দেখে ময়ের মাথায় রক্ত চড়ে বসলো। চোখের পলকে তার সমস্ত রাগকে জমা হলো নাকের ডগায়। বিষয়টি টের পেয়ে মেহের সঙ্গে সঙ্গে ময়ের হাত খপ করে চেপে ধরে ফিস করে বলে উঠল, দোস্ত প্লিজ এখানে কোনো পাগলামি করিস না বলছি, এমনিতেই চারদিকে কত স্টুডেন্ট। দাঁতে দাঁত চেপে মৌ ফুস করে উঠল, ওই ডাইনিটা আমার প্রফেসর সাহেবকে চোখ দিয়েই গিলে খাচ্ছে, আর তুই বলছিস আমি সাইলেন্ট হয়ে এই রোমিও জুলিয়েট মার্কা দৃশ্য দাঁড়িয়ে দেখবো? আরে আমি তোর রাগ বুঝতে পারছি, কিন্তু তুই তো জানিস কলেজে এসে এসব পাগলামি করতে স্যার নিজেই নিষেধ করে দিয়েছেন। প্লিজ মো, প্লিজ ঝগড়া করতে চাস না বলছি। মেহের আকুল হয়ে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কার কথা কে শুনে। মৌ তখন রাগে অন্ধ হয়ে গেছে। মেহেরের হাত ছাড়িয়ে সে একরকম তেড়ে গিয়ে সোজা ললিতার সামনে গিয়ে হাজির হলো। ললিতা তখন মাঠের ঠিক মাঝে দাঁড়িয়ে আনমনেই ওজনকে দেখতে ব্যস্ত ছিল। আর ঠিক সেই সুযোগেই মৌ পেছন থেকে গিয়ে সজোরে একটা ধাক্কা মারলো। হঠাৎ এমন আচমকা ধাক্কায় ললিতা সামলাতে না পেরে সোজা গিয়ে ধরাস করে মাটিতে লুটিয়ে পড়ল। নিজের এই অপমানজনক অবস্থা দেখে ললিতা যখন চোখ তুলে তাকালো এবং সামনে মুখে দাঁড়িয়ে থাকতে দেখলো, তখন তার নিজের রাগও সাত আসমান ছাপিয়ে দ্বিগুণ হয়ে গেল। কিন্তু ললিতার এই কোমর ভাঙা অবস্থা দেখে ময়ের আর হাসি থামল না। সে খিলখিল করে এমন উচ্চস্বরে হেসে উঠল যে আশেপাশের উপস্থিত সব কিছুর নজর তাদের দিকে ঘুরে গেল। আস্তে আস্তে খিলখিলিয়ে উঠে মুখ ভরা মজলিসের মাঝে কটাক্ষ করে বলে উঠল, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? যে যে জায়গায় ব্যথা সেই সেই জায়গায় লঙ্কার গুঁড়ো লাগিয়ে রাখো, তবুও আরেকজনের স্বামীর দিকে নজর দিও না। আচমকা মাটিতে পড়ে যাওয়ার কারণে ললিতা উঠে দাঁড়াতে পারছিল না। তবে সে দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল। ময়ূর বাচ্চা! কথাটা শেষ না করেই সে মাটি থেকে কোন মতে কাপড় ছেড়ে ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়ালো। ললিতাকে তেড়ে আসতে দেখে মৌ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ভূ দৌড় দিল মাঠের অন্য প্রান্তের দিকে। ললিতাও দাঁতে দাঁত চেপে তার পিছন পিছন গজরাতে ছুটল। দৌড়াতে দৌড়াতে সে হাঁপাতে হাঁপাতে রাগে ফেটে পড়ে বলতে লাগলো, দাঁড়া বলছি ময়ূর বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন। তোর এত বড় সাহস হলো কি করে? সবার সামনে আমাকে এমন বিশ্রীভাবে অপমান করিস? তুই জানিস আমি কে? দৌড়াতে দৌড়াতে মৌ ততক্ষণে কলেজের পুরনো পুকুর ঘাটের কাছে গিয়ে একটা গাছের আড়ালে থমকে দাঁড়িয়ে গেল। তারপর একটু দম নিয়ে মুখটা বাঁকিয়ে পটাপট জবাব দিল, শাকচুন্নি, তুই তো নিজেই জানিস না তুই আসলে কে। তাহলে আমি কিভাবে বলবো তুই কোন গাছের পেতনি? আর আমি তো কোনো মিথ্যা কথা বলিনি, যা সত্যি তাই তো সবার সামনে মুখের ওপর শুনিয়ে দিয়েছি। একটু কি লজ্জা করে না তোর? আরেকজনের স্বামীর দিকে তাকিয়ে আছিস? নির্লজ্জ মেয়ে, লজ্জা নেই একটু? মৌ, তোর বাড়াবাড়ি কিন্তু এবার সীমানা ছাড়িয়ে যাচ্ছে বলে দিচ্ছি। রাখ তোর সীমানা, ডাইনি একটা। নেক্সট টাইম যদি আমার প্রফেসরের দিকে লুচ্ছে আমি নজরে তাকিয়েছিস, তবে তোর ওই চোখ দুটো আমি উপরে ফেলব। ললিতা এবার তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর প্রফেসর মানে? তোর সাথে উজান স্যারের কোনো সম্পর্ক আছে?
এই কথা শোনা মাত্রই মৌ ভেতরে ভেতরে ভীষণভাবে ঘাবড়ে গেল। উজান তো তাকে কড়া করে নিষেধ করেছিল কলেজের কাউকেই তাদের সম্পর্কের কথা ঘুণাক্ষরেও না জানাতে, অথচ একটু আগে সে নিজেই নিজের মুখে সব ফাঁস করে দিতে বসেছিল। মৌ আমতা আমতা করতে করতে ঢুক গিলে তুতলাতে তুতলাতে বলে উঠল, আমার আবার কি হবে? আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। কথাটা শেষ করে মৌ আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। টিকটিকির মতো দ্রুত পা চালিয়ে সেখান থেকে ভো দৌড় দিয়ে সবার মাঝে মিলিয়ে গেল। এদিকে ললিতা একা একা পুকুর পাড়ে দাঁড়িয়ে ভাবলেশহীন চোখে সেদিকে তাকিয়ে রইল। তার মনের ভেতর তখন শত শত খটকা একসঙ্গেই নাড়া দিয়ে উঠছে। ঠিক সেই মুহূর্তেই দীর্ঘ পা ফেলে সেখানে এসে হাজির হলো জিহাদ। ললিতাকে একা ফুঁসতে দেখে জিহাদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কিরে ললিতা, তুই ঠিক আছিস তো? হঠাৎ এমন হাঁপাচ্ছিস কেন? মৌ তোকে আবার কি এমন বললো? ললিতা দীর্ঘ একটা শ্বাস ফেলল। তার চোখের কোণে তখন প্রতিশোধের হিংস্র আগুন জ্বলছে। সে শক্ত গলায় জিহাদকে বলল, আমি ঠিক আছি জিহাদ, তবে আমার ব্রেন বলছে উজান স্যার আর ওই ময়ের মধ্যে ডাল মে কুছ কালা তো জরুর হে। আই এম ড্যাট শিওর অ্যাবাউট ইট। একদম ঠিক বলছি। শুধু তুই একা নয় দোস্ত, আমিও তো কদিন ধরে খেয়াল করছি। মাঝে মধ্যে মৌকে স্যারের কেবিনে গুড়গুড় করতে দেখা যায়। এমনকি স্যার যখন ডিপার্টমেন্টে থাকেন না, মৌয়ের পাত্তা থাকে না। এই দুটোর মধ্যে একটা গোপন চক্কর চলছেই। কিন্তু এখন তুই কি করবি? ললিতার ঠোঁটের কোণে মুহূর্তে এক মারাত্মক পৈশাচিক ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে চোখ মিটমিটিয়ে বাঁকা সুরে বলল, কি আর করব বল, ওদের এই সিক্রেট রিলেশনশিপটা এবার আমি পুরো কলেজের সামনে নিয়ে এসে এক্সপোজ করব। ওই মৌ সবার সামনে আমাকে যেভাবে অপমান করে কাদা মাখিয়ে দিয়েছে, তার এক একটা সুদের পাই টু পাই করে উসুল না তুললে আমার নাম ললিতা নয়। কলেজের প্রিন্সিপাল, বাকি সব প্রফেসর আর সমস্ত স্টুডেন্টের সামনে ওদের এমন লজ্জায় ফেলবো, তখন বুঝবে ললিতার সাথে বাতরামি করার শখ কত প্রকার ও কি কি। চল আমার সাথে। স্যার এখনো মনে হয় নিজের কেবিনে গিয়ে পৌঁছাননি, তার আগেই আমাদের সব করতে হবে। এরপর জিহাদ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ললিতার পেছন পিছন তাদের সেই চেনা অভিসন্ধির গন্তব্যের দিকে পা বাড়ালো। মৌ হেলে দুলে কলেজ চত্বরে হাঁটছিল। হঠাৎই তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু মিষ্টি হাসি ফুটে উঠল। সে চারদিকে ফিরে তাকালো। সবাই যার যার মতো আড্ডা ও গল্পে ভীষণ বিজি। সেই সুযোগে দ্রুত করে দৌড়ে ওজানের কেবিনের দিকে হাঁটা দিল। অবশ্য প্রথম দিকে ওজানের কাছে যাওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না তার, কিন্তু মেহের যেহেতু মাঠের এক কোণে বসে ইফাতের সাথে ফোনে প্রেমালাপে ব্যস্ত, তাই সেখানে তৃতীয় ব্যক্তি হয়ে ফালতু প্যানানি শোনার বিন্দু মাত্র ধৈর্য ময়ূর ছিল না। ভেবেছিল একা একা পুরো কলেজ চত্বর ঘুরে ঘুরে বেড়াবে, কিন্তু পরক্ষণেই প্রফেসরের মুখটার কথা মনে পড়তেই ময়ূর মনটা আনন্দে যেন নেচে উঠল। সে ধীর গতিতে কেবিনের দিকে এগিয়ে চলল। তারপর হুট করে কোনো নক না করেই স্বভাবসুলভ ভঙ্গিতে ওজানের কেবিনের দরজায় লক খুলে ভেতরে ঢুকে পড়ল মৌ। কিন্তু ভেতরে ঢুকে চোখের সামনে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শিরিন দুই হাতে শক্ত করে ওজানকে জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশে আছে। দৃশ্যটা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে ময়ের পায়ের নিচ থেকে যেন সমস্ত শক্ত মাটি সরে গেল। চোখ দুটো বিস্বাদ আর রাগে ছানা বড়া হয়ে উঠল। ওজানও ঠিক সেই মুহূর্তেই দরজার দিকে তাকিয়ে মৌকে দেখে ভীষণভাবে চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে নিজের সমস্ত জোর দিয়ে হাত ছাড়িয়ে শিরিনকে নিজের থেকে সরাতে চাইল, কিন্তু এতটা শক্ত করে চেপে ধরায় পারল না তা। ওজান এক চরম অসহায় ও অপরাধীর মতো দৃষ্টি নিয়ে মৌয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। ভেবেছিল হয়তো মৌ বরাবরের মতোই তাকে ভুল বুঝে এক বুক অভিমান নিয়ে চলে যাবে, কিন্তু ওজানকে সম্পূর্ণ অবাক করে দিয়ে মৌ এক সেকেন্ডের জন্য ভুল বুঝল না, বরং সে থুপথাপ পা ফেলে এগিয়ে সে এক হ্যাচকা টানে শিরিনের মাথার চুল মুঠো করে ধরল এবং তীব্র শক্তিতে টান মেরে ওজান থেকে দূরে সরিয়ে ঝেঁকে ফেলে দিল। ম্যাম বলে যতটা শ্রদ্ধা বা সম্মান এতদিন মনে বলে অবশিষ্ট ছিল, এই নোংরা দৃশ্য দেখে শিরিনের প্রতি তার মনে আর কেবল তীব্র ঘৃণা ছাড়া কিচ্ছু রইল না।
মো কোনো কথা না ভেবেই তড়িৎ গতিতে উজানের রিভিশন টেবিল থেকে একটা শক্ত বল পেন নিজের মুঠোয় তুলে নিয়ে তেড়ে গেল শিরিনের দিকে। মাঝপথে উজান ভয় পেয়ে তড়িঘড়ি করে মৌয়ের হাতটা চেপে ধরতেই মৌ নিজের সে জ্বলন্ত রক্তচক্ষু বিষাক্ত দৃষ্টি দিয়ে স্বামীর চোখের দিকে তাকালো। তার সেই চাহনি দেখে সং সিআইডি অফিসার উজান চৌধুরী ঠুক গিলে থমকে গেল। পরের মুহূর্তেই উজান একদম সুবোধ বালকের মতো আলতো করে মৌয়ের নরম হাতটা ছেড়ে দিয়ে খুব নিচু স্বরে বিড়বিড় করলো। আই এম রিয়েলি সরি জান, কন্টিনিউ প্লিজ। মৌ আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। সে ততক্ষণে নিজের বা হাত দিয়ে শিরিনের মুখটা এমন শক্ত করে চেপে ধরলো যে কোনো আওয়াজ বের করার সুযোগই থাকলো না। আর অন্য হাতে ধরা সেই শক্ত কলমটা দিয়ে কোনো দয়া মায়া ছাড়াই সজোরে আছড়ে আঘাত বসালো শিরিনের উন্মুক্ত পেটে। মুখটা এত শক্ত করে চেপে ধরা থাকায় শিরিন যন্ত্রণায় কুকড়ে উঠেও একটা চিৎকার পর্যন্ত দিতে পারল না। তার ভালো রক্তশূন্য ফ্যাকাশে মুখটা দেখে মৌ নিজের ঠোঁট বাঁকিয়ে এক পৈশাচিক বিষাক্ত হাসি হাসলো। খানিক বাদে শিরিনকে ছেড়ে দিতেই সে হাত দিয়ে পেটের জায়গাটা চেপে ধরে ন্যাকা কাপা সরে কেঁদে উঠে উজানকে বলতে লাগলো, উজান, তোমার এই রাক্ষসী বউ আমাকে তোমার চোখের সামনে এভাবে আঘাত করলো, আর তুমি সাইলেন্ট থেকে কিছু বলছো না? এই রক্তচোষা ডাইনি মেয়ের সাথে তুমি একই ছাদের নিচে থাকছো কি করে উজান? কথাটা বলে শিরিন এক প্রকার ভীতে জড়ানো আবেগে আবার উজানের দিকে এক পা এগোতে চাইল, কিন্তু ততক্ষণে মৌ এক ধাক্কায় তাকে মেঝেতে আছাড় মেরে ফেলে দিল। সে সঙ্গে নিচু স্বরে হুঙ্কার তুলল, আমার ভাতান আমার সাথে কিভাবে থাকবে সেটা কি তোকে আলাদা করে ব্যাখ্যা দিতে হবে শাকচুন্নি? 12 ঘাটের পানি খেয়েও তোর শখ মিটেনি। আর তোকে যদি এখানে আমি পিটিয়ে ছাতু বানিয়ে চামড়া গুটিয়েও ফেলে দিই, তবু আমার প্রফেসর সাহেব তোকে বাঁচাতে একটা টুর শব্দ করবে না, কারণ আই এম হিজ অনলি অ্যান্ড প্রিয় অফিসিয়াল ওয়াইফি। আচ্ছা, তোর কি বিন্দুমাত্র লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? একজন কলেজের দায়িত্বশীল শিক্ষিকা হয়েছিস, অথচ শরীরের অর্ধাংশ নগ্ন করে এভাবে পাতলা শাড়ি পরে ভার্সিটিতে আসিস। এতটুকু লজ্জা করে না তোর এত বেহায়াপনা করতে? শিরিন মেঝেতে বসে নিজেকে সামলে নিয়ে চিৎকার করে উঠল, মৌ, জাস্ট শাট আপ। ভুলে যেও না আমি তোমার টিচার হই। রাখ তোর বালের টিচার। এতই যদি টিচার হওয়ার শখ, তবে নিজের স্টুডেন্টের হাজবেন্ডকে নিয়ে কেবিনে কেন টানাটানি করিস? হ্যাঁ, যদি প্রফেসর সাহেব তোকে একটু পাত্তা দিত তবে না হয় মেনে নিতাম, কিন্তু আমার মতো তোকে কুকুরের মতো দেখতে পারে না। তবুও তুই পেছনে কেন এভাবে নির্লজ্জের মতো আঠার মতো লেগে থাকিস? মৌ, জাস্ট 5। আমি 5 পর্যন্ত কাউন্ট করব। এর মাঝে যদি তোকে আমার চোখের সামনে দেখি তবে আজকে তোর খবর আছে। 1 2 3। ঠিক সেই মুহূর্তেই উজান একটু নিচু হয়ে মেঝেতে বসে থাকা আতঙ্কিত শিরিনের কানের কাছে ফিসফিসিয়ে রুদ্ধস্বরে সতর্ক বার্তায় আওড়ালো, শাকচুন্নি, নিজের প্রাণটা বাঁচাতে চাইলে এই মুহূর্তে চোখের সামনে থেকে দূর হ, নয়তো এই বাঘিনী আজ তোর মাথার একটা চুলও রাখবে না। আমি কিন্তু ঠেকাবো না। ভয়ে আর পেটের যন্ত্রণায় শিরিন আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করার সাহস পেল না। কোনো মতে শাড়ি সামলে ঘুরিয়ে খুব দ্রুত কেবিন থেকে দৌড়ে বেরিয়ে পালিয়ে গেল। শিরিন কেবিন থেকে পালিয়ে যেতে মুখ গটগট করে এগিয়ে গিয়ে ভেতর থেকে দরজাটা লক আটকে দিল। তারপর থুপথাপ চড়া পা ফেলে সে উজানকে তার রিভলভিং চেয়ারে বসিয়ে দিল আর নিজে সোজা গিয়ে উজানের কোলে চেপে বসলো। উজানেতে বিন্দুমাত্র অবাক হলো না, কিন্তু মৌ হাঁটাতে খুব আদুরে ভঙ্গিতে উজানের চওড়া গলায় নিজের 2 হাত পেঁচে ধরলো এবং মুখটা উজানের শক্ত বুকের খাজে গজে দিল। উজান অতি মমতায় মৌয়ের পিঠে হাত বোলাতে বোলাতে মৃদু ও শান্ত স্বরে শোধালো, খুব কষ্ট হচ্ছে জান? কেন কষ্ট হতে যাবে? মৌ উজানের শক্ত বুকে নিজের নাকটা খুঁজতে খুঁজতে উত্তর দিল, এই যে শিরিনকে এভাবে আমার এত কাছাকাছি জড়িয়ে ধরে থাকতে দেখলে? কষ্ট তো তখন হতো যখন এতে আপনার নিজের সামান্যতম সায় বা সম্মতি থাকতো। আপনার তো কোনো দোষ ছিল না, তবে অহেতুক কষ্ট পেয়ে নিজের মন খারাপ করব কেন? আচ্ছা, শুনছেন? বলো। কি বলবো? তুমি তো কিছু একটা বলতে চাইলে এখন। উজান ভ্রু চালো। এখন আর কিছু বলতে ইচ্ছে করছে না আমার। উজান আর কথা বাড়ালো না, চুপচাপ মৌয়ের ঘন চুলগুলোর মাঝে আঙ্গুল চালিয়ে দিতে লাগলো। আর মৌ আনমনে উজানের শার্টের উপরের 2টো বোতাম খুলছে আবার লাগাচ্ছে।
বউয়ের এই পাগলামি দেখে উজান তার কোমরটা আরো শক্ত করে জোরে ধরে ঠোঁটের কোণে এক মারাত্মক দুষ্টু হাসি ফুটিয়ে ফিসফিস করে প্রশ্ন ছুড়ল। জান, কাঁদতে চাও? উজানের এই কথাটা কুম্ভকর্ণের প্রলয়ঙ্কারী ডাকের মতোই ময়ূর কানে গিয়ে বাজল। প্রথমে 1 থেকে 2 সেকেন্ড কথাটার গভীর অর্থ বুঝতে না পারলেও পরক্ষণের সংকেতটা মাথায় ঢুকতেই মৌ চরম লজ্জায় ও রাগে উজানের উন্মুক্ত ফর্সা বুকে সজোরে একটা কামড় বসালো। উজান যন্ত্রণার ভান করে হালকা কুকড়ে উঠে চেঁচিয়ে উঠল। আউচ! বউ, লাগলো তো, একটু আদর করো। মুখ ফ্যালফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে সে কাঁদবে নাকি হাসবে তা একেবারেই বুঝে উঠতে পারছে না। লোকটা যে এত বেহায়া হতে পারে তা আগে জানা ছিল না, অথচ একটা সময় কতই না খিটখিটে বদরাগী প্রফেসর ছিল সে। মুখে এভাবে নিস্তব্ধ হয়ে চুপ করে থাকতে দেখে উজান আদরে ভঙ্গিতে ডেকে উঠল। কি হলো জান, আদর করবে না? প্রফেসর সাহেব, আমার কিন্তু এবার সত্যি সত্যি রাগ হচ্ছে। আপনাকে নিয়ে টেনশনে আমার বুক ফেটে যাচ্ছে, আর আপনি এখনো মুচকি মুচকি হাসছেন। কলেজে যেদিকেই তাকায় সেদিকে সব ডাইনি আপনার দিকে চিল শকুনের মতো লোভী চোখে তাকিয়ে থাকে। দুনিয়াতে কি আর কোনো পুরুষ মানুষ অবশিষ্ট নেই বলুন তো? সবার শুধু আমার পুরুষের দিকেই কেন নজর দিতে হবে? উজান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে এক ভ্রু উচালো। পিচ্ছি জেলাসি ফিল করছে? উজানের চোখের একদম গহীনে চোখ রেখে থমথমে কণ্ঠে বলে উঠল। আপনি এমন কেন বলুন তো? কেন বুঝতে পারেন না যে আপনাকে অন্য কারোর এত কাছাকাছি দেখলে আমার বুকের ভেতরে কেমন কষ্ট হয়? উজান ততক্ষণে পরম ভালোবাসায় ময়ূর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বরফ শীতল গলায় বলল। তাহলে এক কাজ করি জান, আমি এই প্রফেসর জবটা ছেড়ে দেই। আমার ওয়াইফই এত কষ্ট পাবে, আর এটা আমি কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না। মৌ ফ্যালফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। মানুষটা তাকে কতটা অসম্ভব ভালোবাসে তা তার জানা ছিল। তাই বলে এতটুকু একটা বিষয়ের জন্য নিজের স্বপ্নের পেশা ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যাবে? মৌ আবারও উজানের চওড়া গলায় 2 হাত শক্ত করে পেঁচিয়ে ধরল। তার কণ্ঠ থেকে অদ্ভুত এক ভালোবাসার মিষ্টি সুর ভেসে এলো। প্রফেসর সাহেব, আপনি এত ভালো কেন বলুন তো? আপনি জানেন আপনার এমন প্রতিটি কথায় বারবার নতুন করে মুগ্ধ হয়ে যাই আমি। আপনাকে আপনার ভালো লাগার প্রফেশন ছেড়ে দিতে হবে না, শুধু আমাদের ওই ক্লাসে এসে পড়া নেওয়া বন্ধ করে দিন, তাহলেই চলবে। আর ওই ডাইনিগুলোর থেকে অন্তত 10 হাত দূরত্ব বজায় রেখে চলবেন, ব্যাস। আমার আপনার থেকে আর কিছুই চাওয়ার নেই। হুম, আমি জবটাই ছেড়ে দেব। তাহলে কিন্তু আমিও কাল থেকে কলেজে আসা আর পড়াশোনা করার সব ছেড়ে দিব। যেখানে আমার আপনি থাকবেন না সেখানে এই মৌয়ের কোনো অস্তিত্ব থাকতে পারে না। আচ্ছা শোনেন। উজান স্থির ও শান্ত দৃষ্টিতে বইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে মৃদু এক ফালি হাসি ফুটে বলল। বলো জান। আমাকে এখন একটু বাসায় ফেরার ব্যবস্থা করে দিতে পারবেন প্লিজ? কেমন যেন মাথা ঘুরছে, শরীরটাও একদম ভালো লাগছে না আমার। কথাগুলো শোনা মাত্রই উজান আটকে উঠল। ময়ের সহ্য শক্তি কতটা বেশি তা উজান খুব ভালো করে জানে। যত কষ্ট বা অসুস্থতা হোক না কেন, সে সহজেই নিজের শরীর খারাপের কথা মুখ ফুটে কারো কাছে প্রকাশ করে না। আজ যখন নিজে থেকে বলছে, তার মানে শরীরটা সত্যি বেশি খারাপ লাগছে। উজান তড়িঘড়ি হয়ে ময়ের দুটো গাল নিজের হাতের তালুতে আলতো করে স্পর্শ করলো। উদ্বেগে ভরা গলায় শুধালো। ভীষণ খারাপ লাগছে জান, চলো আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। না না না, হসপিটালে যাব না, বাসায় গিয়ে একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু প্রিন্সিপাল স্যারকে বলুন আমার আর্লি লিভের একটা ব্যবস্থা করে দিন। জাস্ট ওয়েট জান। উজান আর এক মুহূর্ত দেরি না করে নিজের ফোন তুলে প্রিন্সিপাল স্যারকে কল দিয়ে ময়ের অসুস্থতার কথা জানিয়ে ছুটির ব্যবস্থা করে দিল। তারপর ফোনটা রেখে পরম ভালোবাসায় ময়ের কপালে এক দীর্ঘ ব্যাকুল চুমু এঁকে দিয়ে ফিসফিসিয়ে আওড়ালো। চলো আমি নিজেই তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না না না, আপনাকে ক্লাস ফেলে যেতে হবে না, আমি নিজেই যেতে পারবো। তাছাড়া ড্রাইভার আঙ্কেল তো বাইরেই আছে। শিওর তো পিচ্ছি? উজান এখনও চিন্তিত। একদম শিওর। অতঃপর ধীরে ধীরে উজানের কোল থেকে নেমে সোজা নিজের ক্লাসে গেল। ক্লাস থেকে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে কক্ষ ত্যাগ করলো। উজান দরজার কাছে দাঁড়িয়ে পেছন থেকে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মন বলছিল বউয়ের সাথে এখনই ছুটে চলে যেতে, কিন্তু কলেজের কিছু দায়িত্বের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তার সম্ভব হলো না।
মুখ খানিকটা দূর গিয়ে একবার পেছন ফিরে তাকালো, তারপর মুচকি হাসি উপহার দিয়ে উজানকে আশ্বস্ত করলো। দেখতে দেখতে সে কলেজের মেইন গেট পেরিয়ে রোদের আলোয় মিলিয়ে গেল। গোধূলির বিকেল, আকাশ জুড়ে তখন রক্তিম আভা ছড়িয়ে সূর্যটা ধীরে ধীরে হেলে পড়েছে পশ্চিমের দিগন্তে। রক্তিম আলোর শেষে রোশনিটুকু তখন ছড়িয়ে পড়েছে চারপাশে। এমন এক সময়ে বাসার ছাদে একা একা পায়চারি করছিল। দক্ষিণা হাওয়ায় সে বারবার তার নরম গা ছুঁয়ে যাচ্ছে। ওনার আঁচল আর কপালের এলোমেলো চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে অবাধ্যভাবে। হালকা এক শীতের পরশ জড়িয়ে ধরেছে শরীরকে। উজান এখন বাসায় নেই, কোনো জরুরি কাজে বাইরে গেছে। আর ঠিক এই সুযোগে এত সুন্দর একটা বিকেল একা একা উপভোগ করছিল সে। আগে মেহেরকে ডেকে আনতে তার রুমে গিয়েছিল মৌ, কিন্তু সেখানে গিয়ে দেখে ইফাত আর মেহের নিজেদের মাঝে মিষ্টি কিছু মুহূর্তে হারিয়ে আছে। ইফাতের সে অসহায় আর আকুল দৃষ্টি দেখে মৌ মুচকি হেসে নিজে চুপচাপ সরে এসেছে। মৌ তো ছোটবেলা থেকে জীবনে ঠিক এতটুকুই চেয়েছিল, তার প্রাণের মিহু যেন সব সময় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হয়। তার মিহুর জীবনে এমন এক রাজপুত্র আসুক যে পুরো দুনিয়া ভুলে শুধু মেহেরকে আঁকড়ে ধরে বাঁচবে। পরম করুণাময় উপরওয়ালা ময়ের সেই মনের গভীর প্রার্থনাটা আজ সত্যি সত্যি কবুল করেছেন। ভাবনার সাগরে ঠিক যখন ভেসে যাচ্ছিল মৌ, অমনি এক তীব্র ভারী আওয়াজে কানের কাছে আকস্মিক ভেসে এলো এক চেনা আহ্বান। ফুল। কথাটা প্রলয়ঙ্কারী বজ্রপাতের মতোই সে ময়ের কানে বাজল। কণ্ঠস্বরটা বড্ড চেনা, বড্ড আতঙ্কের। মৌমনি তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো এবং শিউরে উঠল। রোহন তালুকদার দু হাত বুকের উপর শক্ত করে ভাঁজ করে ধীর পায়ে তার দিকে হেঁটে আসছে। লোকটাকে এ সময়ে ছাদে দেখে ময়ের বুকের ভেতরটা ভয়ে মুহূর্তেই হিম হয়ে গেল। রোহান এই বাড়ির এখানে কিভাবে ঢুকলো তা সে কোনোভাবেই ভেবে পাচ্ছে না। রোহান চওড়া ধাপে এগোতে শুরু করতেই মৌ আতঙ্কে পেছাতে লাগলো। ভয় বারবার শুকনো ঢুকিলে ব্যাকুল চোখের চারপাশটা দেখার চেষ্টা করছে সে। পেছাতে পেছাতে একসময় ছাদের এক পাশের ঠান্ডা দেয়ালে ময়ের পিঠ ঠেকে গেল। আর পেছানোর কোনো পথ নেই। মৌকে দেয়ালে আটকে যেতে দেখে রোহানের ঠোঁটে এক বিষাক্ত তাচ্ছিলের হাসি ফুটে উঠল। মৌ কোনো মতে ভয়ার্ত মিনমিন স্বরে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? রোহান ভাইয়া, কি চাই তোমার? রোহান ময়ের এক হাত দূরে এসে থমকে দাঁড়ালো। ছায়া সূর্যলোকে তার ফ্যাকাশে মুখটা বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে এক বিষাদময় চোখে তাকে বলল, আমার চাওয়া পাওয়ার মাঝে কেবল একজনই ছিল, আর সেটা কেবল তুই, যাকে হাজারবার তাহাজ্জুদের নামাজের চেয়েও এই অভিশপ্ত রোহান তালুকদার শেষ পর্যন্ত পেল না। মৌ বুক ভরে একটা তপ্তশ্বাস ফেলল। ব্যাকুল হয়ে ছাদের আশেপাশে তাকালো কোনো পরিচিত মানুষকে পাওয়ার আশায়, কিন্তু পুরো ছাদ একদম নির্জন নিস্তব্ধ। রোহান ময়ের এই ছটফটানি দেখে আবারও এক অদ্ভুত তাচ্ছিলের হাসি হাসলো। বিষাদময় চোখে তাকে ফিসফিস করে বলল, যে মেয়ে মানুষকে ঠান্ডা মাথায় খুন পর্যন্ত করতে পারে, সে মেয়ে আজ এই রোহান তালুকদারকে দেখে এত ভয় পাচ্ছে। সিরিয়াসলি ভাবতেও কেমন হাসি পাচ্ছে। কথাটা যেন সত্যি সত্যি বজ্রপাতের মতোই সে ময়ের কান আর মাথায় আছড়ে পড়ল। তার ফর্সা মুখটা মুহূর্তেই রক্তশূন্য হয়ে একেবারে ফ্যাকাশে সাদাটে রূপ নিল। সে আতঙ্কে ছানা ভরা চোখে রোহানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, এসব কি বলছো তুমি রোহান ভাইয়া? অভিনয়টা বেশ চমৎকারই আয়ত্ত করে ফেলেছিস ফুল। আচ্ছা, তুই আমাকে মনে মনে আসলে কি ভাবিস বলতো? কিছুই তো মাথায় ঢোকে না আমার। তবে শুনে রাখ, রোহান তালুকদারকে তুই যতটা গভীর জলের মাছ ভাবিস, তার থেকেও শত সহস্র গুণ বেশি গভীর জলের মাছ হলো এই রোহান তালুকদার নিজে। মই এবার পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল। তার মুখের সমস্ত ভাষা, কথা বলার শক্তি যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেছে। এই মুহূর্তে এমন পরিস্থিতিতে তাকে কি বলা উচিত তার কিছুই মাথায় আসছে না। হঠাৎই রোহান আর এক ধাপ এগিয়ে এলো ময়ের একদম গা ঘেঁষে। ভয় দেয়ালিয়ে আরও বেশি গুটে গেল মৌ। চোখ দুটো আতঙ্কে বন্ধ করার উপক্রম। ঠিক তখনই রোহান ময়ের চোখের দিকে সরাসরি নিজের ধারালো চোখ রেখে খানিকটা নিচু হয়ে পরম ব্যাকুলতা ও হাহাকার নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, কি বিশ্রী অনুভূতি!
যে মরে যাওয়ার মতো কষ্ট দেয় তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসতে মন চায়। কথাটি শোনা মাত্রই ময়ের ভেতরের পুরো আত্মাটা শিউরে আর কেঁপে উঠল। আর রুহানের ওই ভারী কণ্ঠস্বরের ভেতর লুকিয়ে থাকা দীর্ঘদিনের চাপা কান্নার প্রলয় আর তীব্র হাহাকারটা সে খুব ভালো করেই অনুভব করতে পারছে। কিন্তু আফসোস, এত কিছু জানার ও বোঝার পরেও ময়ের নিজের যে আর কিচ্ছু করার নেই। কারণ তার আত্মা, তার মন, তার পুরো অস্তিত্ব জুড়ে তো কেবল একজনই রাজত্ব করে চলেছে, তার ভালোবাসার মানুষ প্রফেসর ওজান চৌধুরী। হঠাৎই মো মিনমিনে গলায় প্রশ্ন করলো, রোহান ভাইয়া প্লিজ থামো, আর সহ্য করতে পারছি না এসব। কবে মুক্তি পাবো তোমার এই যন্ত্রণা থেকে? তৎক্ষণাৎ রুহান এগিয়ে গেল ময়ের দিকে, আকুল দৃষ্টিতে তাকিয়ে রইল। পাষাণ মো বুঝতে পারল না তার চোখের ভাষা, বুঝল না তার হৃদয়ের ক্ষত বিক্ষত হাহাকার। এই স্বার্থপর দুনিয়ার কেউ বুঝল না তার আত্মচিৎকার। রুহান নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আকুতির স্বরে আওড়ালো, মুক্তি, আমার ভালোবাসাকে তোর যন্ত্রণা মনে হয় ফুল? যা দিলাম তোকে মুক্তি। রোহন তালুকদার তার ভালোবাসার যন্ত্রণা থেকে তোরকে চিরকালের জন্য মুক্তি দিল, কিন্তু তোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ভালোবেসে যাবে এই এতিম ছেলেটা। কথাটা বলে থুপথাপ পা ফেলে ছাদ থেকে চলে গেল রুহান। কিছু সময় মো নিজেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর তড়িঘড়ি করে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আসতে এসে বুঝতে পারল রুহান লুকিয়ে নয় বরং সকলের সঙ্গে ড্রয়িং রুমে বসে কুশল বিনিময় করে তার কাছে এসেছিল। এমনকি ময়ের জন্য সে তার সব পছন্দের জিনিসও কিনে নিয়ে এসেছে, কিন্তু এসবে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে রুহানের পিছু পিছু দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। রুহান তখন গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় শেষবারের মতো অশ্রুসিক্ত দৃষ্টিতে ফিরে তাকিয়ে আওড়ালো, ভালোবাসি ফুল। রোহন তালুকদার আজও তোকে অসম্ভব ভালোবাসে। রুহানের কণ্ঠস্বরটি স্পষ্ট শুনতে পেল মো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে কিছু বলতে পারল না। অতঃপর চোখের পলকে রুহান চোখের আড়াল হয়ে গেল। ঠিক 2 দিন পর মো তাড়াহুড়ো করে কলেজের জন্য রেডি হচ্ছে, আর ওজান যত্ন করে তার ব্যাগে সব বই খাতা গুছিয়ে দিচ্ছে। মেয়েটা ইদানিং পড়াশোনায় বেশ মন দিয়েছে। ইদানিং তাকে আর পড়ার জন্য বলতেও হয় না। উজানকে খুশি করার জন্য এবং চৌধুরী পরিবারের সম্মান যাতে তার জন্য এক ফোঁটা আঘাতও না লাগে, তাই যে মেয়েটার পড়াশোনায় একদমই অপছন্দ ছিল সে এখন দিনরাত এক করে খাটছে ভালো রেজাল্টের আশায়। মৌ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হওয়ার মাঝেই উজান কয়েক লোকমা ভাত তার মুখে তুলে খাইয়ে দিয়েছে। মৌ লক্ষ্মী মেয়ের মতো না না করে খেয়ে নিল। এরপর আয়নার সামনে বসে পরম মমতায় তার লম্বা চুলগুলো সুন্দর করে বেনুনি করে দিচ্ছে উজান। আজ কলেজে আবার ক্লাস এক্সাম রয়েছে, তাই ময়ের হাতে খোলা ইংরেজি বই। গতকাল রাতেও অনেক রাত অবধি পড়েছে সে। হঠাৎই তার হাত থেকে বইটা কেড়ে নিল উজান। মো সোজা হয়ে দাঁড়িয়ে একটু পেছনে তাকালো। উজান বইটা ব্যাগে রেখে এক হ্যাঁচকা টানে মুখে একদম নিজের শক্ত বুকে জড়িয়ে নিল। হুট করে আকস্মিক এমন কাণ্ডে হালকা ঘাবড়ে গেল মো, তবে বিচলিত না হয়ে একদম স্বাভাবিক গলায় বলল, প্রফেসর সাহেব এখন একটু দুষ্টুমি করবেন না প্লিজ, কলেজে যেতে কিন্তু লেট হয়ে যাবে। উজান মুহূর্তের মধ্যে ময়ের গলার ভাঁজেই মুখ গুজে দিয়ে একদম নিচু ও মাদকতাময় স্বরে আওড়ালো, হুম, গতকাল রাতে তো এক ফোঁটা দুষ্টুমি করতে দাওনি আমাকে, আবার এখনো বাধা দিচ্ছ। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না জান। প্লিজ ছাড়ুন না, সত্যি সত্যি আজ লেট হয়ে যাবে কিন্তু। মো ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু উজান ছাড়লো না, বরং আরো শক্ত করে বুকে জড়িয়ে রাখলো। বেশি লেট হবে না জান, জাস্ট 5 মিনিট, প্রমিস। উজানের 5 মিনিটের বয়ান শুনে মো আর 1 সেকেন্ডও সময় নিল না। সজোরে এক ধাক্কা দিয়ে উজানকে সরিয়ে দিল। হুট করেই বইয়ের ধাক্কা খেয়ে উজান সামলাতে না পেরে সোজা গিয়ে বিছানায় ধপাস করে পড়ে গেল। সে অসহায় করে তাকিয়ে রইল, কিন্তু ময়ের সেদিকে বিন্দু মাত্র নজর নেই। সে উল্টো হাত উঁচিয়ে কড়া চেঁচিয়ে উঠল, নষ্ট পুরুষ একটা, 5 মিনিটে আপনার হয়? 5 মিনিটের দোহাই দিয়ে শেষমেশ আমাকে আজ কলেজে যেতেই দেবেন না। উজান বিছানা থেকে উঠে বসে মাথায় হাত দিয়ে বলে উঠল, শাশুড়ির মেয়ে বলে কি, এমনি এমনি তোমাকে আমি নষ্ট মাথার কারখানা বলি না, শয়তান সেমরি। তোমাকে জাস্ট কিউটি একটা কিস করার কথা বলতে গেলাম আর তোমার ওই নষ্ট মাথা
ভেতরে ভেতরে কী সব উল্টা পাল্টা ভেবে বসলে? ছি, এত অশ্লীল মেয়ে আমার বউ ভাবা যায়? মৌ দরজার কাছে গিয়ে ততক্ষণে থমকে দাঁড়িয়ে গেল। উজানের মুখের এমন কথা শুনে লজ্জায় ও অপ্রস্তুত হয়ে নিজের জিভের সজোরে এক কামড় বসালো সে। তারপর একটু জোরপূর্বক হেসে ঘাড় বাঁকিয়ে বলল, সরি দুলহা যান, আসছি আমি। আর হ্যাঁ, কলেজ থেকে ছুটির পর বাসায় ফিরে যেন আপনাকে একদম চোখের সামনে দেখতে পাই। কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন আর কত দ্রুত আসবেন, আই ডোন্ট কেয়ার। আমি কলেজ থেকে ফিরে আপনাকে রুমে দেখতে চাই, মানে চাই। কথাটা শেষ করে এক প্রকার দৌড়ে রুম থেকে পালিয়ে গেল মৌ। ওজান বিছানায় বসে শুধু ফ্যাল ফ্যাল করে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। অতঃপর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকি হাসি ফুটে নিজের কাজ গোছাতে মনোযোগ দিল। এদিকে প্রায় ঘন্টা খানেক পর মৌ, মেহের এবং ইফাতকে নিয়ে গাড়ি এসে কলেজের মেইন গেটের সামনে থামলো। গাড়ি থামা মাত্রই মৌ চটজলদি নেমে গেল। মেহেরের দিকে ফিরেও না তাকিয়ে সোজা ক্যাম্পাসের ভেতরের দিকে হেঁটে গেল সে। মেহের যখনই গাড়ি থেকে পা বাড়িয়ে নামতে যাবে অমনি পেছন থেকে ইফাত তার নরম হাতটা শক্ত করে আঁকড়ে ধরে টেনে রাখলো। মেহের সাথে সাথে জোড়া ভ্রু কুঁচকে তাকালো। কি হলো, যেতে দিন না, মৌ তো আমাকে ফেলে একাই চলে গেল। ইফাত ঠোঁট উল্টে বলল, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো বউ? ভাবি তোমায় আর আমাকে একটু প্রাইভেসি দেওয়ার জন্য একা একা কেটে পড়লো, আর তুমি কি না কি ভেবে বসে আছো? আচ্ছা বাদ দাও তো সব, বসে 5টা মিষ্টি চুমু দাও তো দেখি। কি? মেহের চোখ ছানাবড়া করলো। যা বাবা, এভাবে চেঁচাচ্ছ কেন? ভুল কি বললাম? হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি আমাকে মিষ্টিমুখ করাতে পারবে ঠিক তত তাড়াতাড়ি ভাবির কাছে যেতে পারবে, নয়তো আজ এখানেই আটকে রাখবো। মেহের অসহায় মেশানো দৃষ্টিতে তাকালো। প্লিজ ছেড়ে দিন না, এখন কলেজে এসে পৌঁছে গেছি, তবু এভাবে চালাবেন? কলেজে এসে গিয়েছি তো কি হয়েছে? কলেজে আছি বলে কি দুটো চুমুও খেতে পারবো না? এটা কোন দেশের নিয়ম? প্লিজ বউ, ফার্স্ট একটা চুমু দাও না, কেমন যেন খালি খালি লাগছে আমার। মেহের বার দুই চোখ বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই ইফাত ঢুক গিলে মিষ্টি একটা হাসি দিয়ে চট করে গাড়ির দরজার লক খুলে দিল। সে খুব ভালো করে বুঝে এখন এর বেশি জোরাজোরি করলে হিতে বিপরীত হবে আর কপালে ঝাটকা জুটবে। মৌ আর মেহের দুজনই ধীর পায়ে কলেজের চত্বরে ঢুকতেই চারপাশের এক অদ্ভুত থমথমে পরিবেশ তাদের চোখে পড়ল। ক্যাম্পাসে উপস্থিত প্রায় প্রতিটি স্টুডেন্ট তাদের দেখে অত্যন্ত কটু ও বাঁকা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ব্যাপারটা টের পেয়ে মৌ অস্বস্তি নিয়ে মেহেরের দিকে তাকালো। তারা যত সামনের দিকে এগিয়ে চলল চারপাশের চোখগুলো তত বেশি নোংরা আর তীক্ষ্ণ রূপ নিতে লাগলো। ফিসফিসনি ছাপিয়ে হঠাৎই দাঁড়িয়ে থাকা একটা ছেলে স্পষ্ট কটু কণ্ঠ ভেসে এলো। আরে, টিচারদের সাথে এমন ফষ্টি নষ্টি না করলে আবার রেজাল্ট ভালো হয় নাকি? বেহায়া মেয়ে, অত বড় কেলেঙ্কারি ঘটিয়ে আবার কলেজে রূপ দেখাতে এসেছে। ছি, আমার ভেবেই লজ্জা লাগছে। কথাটা একদম বিষাক্ত তীরের মতো সে বিঁধল ময়ের বুকে। কারণ বিশ্রীভাবে কথাটা সরাসরি তার দিকে তাকিয়ে তাকে ইঙ্গিত করে বলা হয়েছে। বুকের ভেতরটা অজানা আতঙ্কে ধক করে উঠল। আর একটু সামনে এগোতেই থার্ড ইয়ারের এক সিনিয়র আপু হুট করে এসে ময়ের পথ আটকে দাঁড়ালো। মুখের কদর্য ভঙ্গি করে বাঁকা সুরে বলে উঠল, ছি মৌ, তোমার একটু লাজ লজ্জা বলতে কিছু অবশিষ্ট নেই? এত বড় একটা জঘন্য অপকর্ম করে আবার কোন মুখে কলেজে আসার সাহস করেছো? এতখানি বেহায়া আর চরিত্রহীন কবে থেকে হলে শুনি? মৌ ভয়ে কাঁপা কাঁপা গলায় কোনো মতে জিজ্ঞেস করলো, আপু কি কি করেছি আমি? সবাই এভাবে কেন কথা বলছে আমার সাথে? চুপ কর, একদম মুখ বন্ধ রাখ বেয়াদব মেয়ে। এমন একটা নোংরা আর সস্তা মেয়ের মুখে কথা শুনতেও তো ঘৃণা লাগছে। ছি, এইটুকু মেয়ে হয়ে শেষে কিনা টিচারের সাথে। কথাটা বলে মেয়েটি মুখ ঘুরিয়ে হন হন করে চলে গেল। মৌ অসহায় ছোট ছোট বিষণ্ণ চোখে মেহেরের দিকে তাকালো। মেহের ততক্ষণে ময়ের বরফ শীতল হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরেছে। মেহের তাকে আশ্বস্ত করে বলল, বনু প্লিজ, তুই মন খারাপ করিস না তো। এরা কেন, কি কারণে এসব বাজে কথা বলছে কিছুই তো বুঝতে পারছি না। চল আগে ক্লাসে গিয়ে দেখি আসল ব্যাপারটা কি ঘটেছে।
মৌ আর মেহের বুক চাপা ভয় নিয়ে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। ঠিক তখনই করিডোরের মোড়ে তাদের সামনে এসে পথ আটকে দাঁড়ালো ললিতা আর জিহাদ। মুখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনের ঠোঁটের কোণে ভেসে উঠল এক বিষাক্ত পৈশাচিক তৃপ্তির বাঁকা হাসি। মৌ সহ্য করতে না পেরে ললিতার দিকে তাকিয়ে ব্যাকুল গলায় জিজ্ঞেস করলো, ললিতা, তোরা এমন বিশ্রী আর নোংরা ভাবে হাসছিস কেন বলতো? আর ক্যাম্পাসের সবাই আমাকে দেখে এভাবে বাজে কথা বলছে কেন? কি হয়েছে আমাকে একটু বলবি প্লিজ? ললিতা চোখ দুটো বড় বড় করে বলে উঠল, হাই সুইট মৌ, তুই বুঝি সত্যিই কিচ্ছু জানিস না যে কলেজের সবাই আজ তোর দিকে এভাবে থুতু ফেলছে কেন? এমন হেয়ালি না করে সোজা বল না কি হয়েছে। জিহাদ পাশে দাঁড়িয়ে বাঁকা হেসে বলে উঠল, ললিতা, জানিস ভাবতেও গা ঘিনঘিন করছে যে এমন একটা নষ্টা মেয়েকে আমি একসময় প্রপোজ করেছিলাম। সি মৌ সি, তুমি শেষ পর্যন্ত এতটা নিচু আর এতটা খারাপ। জিহাদের মুখ থেকে এমন অপবাদ শুনে ময়ের দুই চোখের কোণ বেয়ে অঝোর ধারায় দুফোঁটাও তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে ভয়ে ও অপমানে থরথর করে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, জিহাদ, এসব কি বলছো তুমি? আমি কি করেছি? সত্যি কিছু বুঝতে পারছো না? চলো তাহলে আজ নিজের চোখেই তোমার রঙ্গনীলা দেখবে। এই বলেই ললিতা আর জিহাদ তাদের আগে আগে ক্লাসরুমের দিকে হেঁটে গেল। আর পেছনে পেছনে এক অজানা আশঙ্কায় মেহেরকে নিয়ে পা বাড়ালো মৌ। ক্লাসরুমের দরজার সামনে পৌঁছে ভেতরে পা রাখতেই মুহূর্তের মধ্যে ময়ের বুকের ভেতরের আত্মাটা যেন আতঙ্কে শিউরে উঠল। হাত পা একদম অবশ হয়ে এলো তার। চোখের সামনে পুরো দুনিয়াটা এক লহমায় যেন ঘোর অমাবস্যার অন্ধকারে ঢেকে গেল। বিশাল সেই ক্লাসরুমের প্রতিটি দেয়ালে উজান এবং ময়ূর কিছুটা অন্তরঙ্গ ছবি। যেখানে উজান আবেশে ময়ূর কোমর আঁকড়ে ধরেছে, তার ঠোঁটে ঠোঁট ডুবে রেখেছে। এমনকি মো নিজেও পরম বিশ্বস্ততায় উজানের বুকে মুখ লুকিয়ে সে আলতো স্পর্শে সায় দিচ্ছে। সেই নিভৃত ভালোবাসার মায়াবী দৃশ্যগুলোকে আজ চরম নোংরাভাবে ফ্রেমে বন্দি করে পুরো ক্লাসরুমের দেয়ালে দেয়ালে প্রদর্শনী বানানো হয়েছে। ছবিগুলোর দিকে তাকিয়ে পুরো ক্লাসরুমের আলো যেন ময়ূর চোখের সামনে নিভে এলো। সে ভেজা চোখে মেহেরের দিকে তাকালো। মেহের খুব ভালো করে বুঝতে পারছিল ময়ূর বুকের ভেতর এখন কি পরিমাণ নরক যন্ত্রণা আর হাহাকার বয়ে যাচ্ছে। মেহের আর নিজের রাগ সামলাতে না পেরে ললিতা আর জিহাদকে উদ্দেশ্য করে চিৎকার করে কিছু একটা বলতে যাবে, অমনি ললিতা মুখের সামনে আঙ্গুল উঁচিয়ে চেঁচিয়ে উঠল, মেহের, তুই একদম চুপ থাক। এই থার্ড ক্লাস চরিত্রহীন মেয়েটার জন্য তুই অন্তত কোনো সাফাই গাইতে আসিস না। কথাটা শোনা মাত্রই মেহেরের মাথার রগ রীতিমতো জ্বলে উঠল। সে এক সেকেন্ডও ভাবল না, ললিতার ফর্সা গালে ঠাস ঠাস করে সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিল। ললিতা গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেল। মেহেরকে নিয়ে হাজারটা কথা বললেও হয়তো মেহের এতটা ক্ষিপ্ত হতো না, কিন্তু আজ তারা ময়ূর দিকে আঙ্গুল তুলছে, তাও আবার স্বয়ং ময়ূর নিজের আইনসম্মত হাজব্যান্ডকে জড়িয়ে। মেহের বাজ খায় মেজাজে গর্জে উঠল, ললিতা, নিজের লিমিট ক্রস করিস না একদম। তুই কাকে থার্ড ক্লাস বলছিস জানিস? তোর কোনো ন্যূনতম আইডিয়া আছে মোকে কিংবা উজান স্যারের সাথে ওর কি সম্পর্ক? ললিতা গালে হাত দিয়ে রাগে গজগজ করে বলল, চোখের সামনে যা দেখতে পাচ্ছি সেটাই বলছি। থার্ড ক্লাস মেয়ের থার্ড ক্লাস বোন তুই। লজ্জা করে না তোদের? এত বড় কেলেঙ্কারি করে আবার আমার গায়ে হাত তুলিস? হ্যাঁ তুলবো, 100 বার তুলবো। তুই কোন সাহসে মোকে নিয়ে এসব নোংরা কথা বলছিস? মো হলো স্বয়ং উজান স্যারের আসল। বাকি সত্যিটা ফাঁস করার আগেই মৌ হঠাৎ মেহেরের হাত চেপে ধরল। অশ্রুসিক্ত চোখে বিষণ্ণভাবে মাথা নাড়িয়ে সে মেহেরকে সত্যিটা বলতে বারণ করলো। কেন মৌ এখন এই চরম অপমানের মুখে দাঁড়িয়েও সত্যিটা আড়াল করতে চাইছে, মেহেরের মাথায় তা কিছুতেই ঢুকছিল না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে জিহাদ তীব্র বিষাক্ত কণ্ঠে বলে উঠল, মেহের, তুই থাম তো। আমরা সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছি মৌ উজান স্যারের কি হয় আর কি সম্পর্ক তাদের। আচ্ছা মৌ, তুমি এমন বিশ্রী কাজ করতে পারলে কিভাবে বলো তো? সামান্য কয়েকটা মার্কস আর ভালো রেজাল্টের জন্য নিজের ইজ্জত এভাবে বিলে দিলে? এতখানি নোংরা তুমি? নোংরা নয় জিহাদ, বলো নষ্ট মেয়ে একটা। ললিতা ক্ষিপ্ত হয়ে তাল মিলালো,
এই নষ্টা মেয়ে কিনা আমাকে সৎ উপদেশ দিতে এসেছিল। সি মৌ সি, এত জঘন্য তুই যে শেষ পর্যন্ত নিজের টিচারের সাথেই। এর জন্য নিশ্চয়ই স্যারের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও পেয়েছিস। তোর এত যদি টাকার দরকার ছিল তবে আমায় বলতি। এভাবে স্যারের সাথে বিছানায় ভাবতেই আমার গা ঘিন ঘিন করছে। এদিকে ক্লাসরুমের ভিড়ের খানিকটা আড়ালে দাঁড়িয়ে পরম তৃপ্তিতে পুরো নাটকটি উপভোগ করছিল শিরিন। আর ললিতা আর জিহাদকে পেছন থেকে কলকাঠি নেড়ে উস্কে দিয়ে এসে নিজেই আজ এই গোপন ছবিগুলো প্রিন্ট করিয়ে এখানে টাঙানোর ব্যবস্থা করেছে। নিজের চাল সফল হতে দেখে সে আড়ালে মিটমিট করে পৈশাচিক হাসছিল। আর অন্যদিকে ময়ের অবাধ্য চোখ দুটো থেকে অঝরে তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। বুকের ভেতরটা ধুক ধুক করে ফেটে যাচ্ছে, কিন্তু আত্মসম্মানের ভয়ে মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না সে। কতটা আনন্দ আর বুকে আশা নিয়ে আজ কলেজে এসেছিল, অথচ সেই আনন্দকে বিষাদময় কান্নায় পরিণত হতে এক মুহূর্ত সময় লাগলো না। চারপাশের স্টুডেন্টরা ছি ছি করে ফিসফিস করছে, আর ললিতা জিহাদ সবার সামনে তাকে নোংরাভাবে হেনস্থা করে চলেছে। তাদের চিল্লাচিল্লিতে আশেপাশের দু একজন টিচারও এসে দাঁড়িয়েছেন। তারাও কুৎসিত দৃষ্টিতে ময়ূর দিকেই তাকিয়ে আছেন। এইসব অপমান আর সহ্য করতে পারছে না মো। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে কারো এক ধারালো বিষাক্ত বাক্য কানের কাছে চাবুকের মতো এসে বাজলো। এত নির্লজ্জ মেয়ে, তুমি এখন বিষ খেয়ে মরতে পারো না? এত জঘন্য অপকর্ম করেও বেহায়ার মতো মুখ উঁচিয়ে দাঁড়িয়ে আছো। আমি তোমার জায়গায় থাকলে এতক্ষণে সুইসাইড করতাম। কথাটা শোনা মাত্রই মো যেন সোজা হয়ে দাঁড়িয়ে থাকার সমস্ত শক্তি হারিয়ে ফেললো। তার অবশ হাত থেকে কলেজের ব্যাগটা ধাপাস করে নিচে পড়ে গেল। আর না, আর এক সেকেন্ডও এই নরক যন্ত্রণা সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। সে মেহেরের শক্ত বাঁধন এক ঝটকায় ছাড়িয়ে একেবারে অন্ধের মতো পেছনের দিকে উল্টো দৌড় দিল। ঠিক তখনই ক্লাসরুমের দরজার মুখে সে সজোরে কারো চড়া শক্ত বুকে গিয়ে আছড়ে পড়ল মো। স্পর্শটা বড় চেনা, বড় ভালোবাসার। মো জল ভরা চোখে উপরে তাকিয়ে দেখলো সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং উজান। উজানকে দেখা মাত্রই মো আর নিজেকে ধরে রাখতে পারলো না। দুই বাহু দিয়ে উজানকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দিয়ে অঝোর ধারায় হু হু করে কেঁদে উঠল। ময়ের কান্নার ব্যাগ যতবার ছিল, উজানের বুকের খাঁজটা ততটাই তীব্র যন্ত্রণায় মুচড়তে উঠছিল। উজান এক হাত দিয়ে মোকে নিজের বুকের সাথে একেবারে শক্ত করে আটকে রাখলো। অন্য হাত দিয়ে পরম মায়ায় তার মুখটা উঁচুতে তুলতে চাইল, কিন্তু চরম লজ্জা আর অপমানে মো উজানের বুক থেকে মুখ তুলল না। পিচ্ছি, কাঁদে না যান, শান্ত হও প্লিজ। তোমার প্রফেসর সাহেব চলে এসেছে তো, আর কেউ তোমাকে একটা কটু কথা বলার সাহস পাবে না। প্লিজ একবার তাকাও আমার দিকে। কিন্তু মো শিউরে উঠে আরো শক্ত করে উজানের শার্ট আঁকড়ে ধরে দুকড়ে কাঁদতে লাগলো। লজ্জা আর অপমানের পাহাড় যেন তাকে পেশে মারছে। মুখকে এভাবে সবার সামনে স্বয়ং উজান স্যারের বুকে নির্ভয়ে লিপ্ত থাকতে দেখে ক্লাসরুম এবং করিডোরে উপস্থিত পুরো ক্যাম্পাসের স্টুডেন্ট ও টিচাররা রীতিমতো স্তব্ধ হয়ে গেল। ললিতার জিহাদ হা করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান স্যার নিজে মুখে এত পরম যত্নে জড়িয়ে ধরে আছেন, এমনকি নিজের থেকে এক চুলও দূরে সরতে দিচ্ছেন না। হঠাৎই উজান মাথা তুলল। তার চোখ দুটো রক্তবর্ণ লাল হয়ে উঠেছে, যেন এক হিংস্র সিংহ নিজের সঙ্গিনীকে রক্ষার জন্য শিকারের উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত। কিছু সময় আগেই পরিস্থিতির ভয়াবহতা বুঝে মেহের চট করেই উজানকে একটা ছোট টেক্সট মেসেজ পাঠিয়েছিল, আর তা পাওয়া মাত্রই নিজের সব কাজ ফেলে ঝড়ের গতিতে ছুটে এসেছে উজান চৌধুরী। উজান নিজের সহনশীলতার শেষ সীমানা হারিয়ে ফেলেছিল। সে এক হাতে মুখে নিজের বুকের সাথে জাপটে রেখেই অন্য হাতে ধেয়ে গিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকা শিরিনের চুলের মুঠি শক্ত করে আঁকড়ে ধরলো। এক টানে শিরিনকে টেনে এনে ললিতা আর জিহাদের পাশে দাঁড় করালো। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগে শিরিনের গালে ঠাস ঠাস করে গুনে গুনে 10টা থাপ্পড় বসিয়ে দিল। আকস্মিক এমন পৈশাচিক আক্রমণের শিকার হয়ে শিরিন যন্ত্রণায় চোখে সর্ষে ফুল দেখল। থরথর করে কাঁপতে কাঁপতে ছলছল নয়নে উজানের দিকে তাকালো। উজান থামলো না, সে ঘুরে দাঁড়িয়ে ললিতা এবং জিহাদের গালেও ঠাস ঠাস করে গুনে গুনে 10টা করে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ে দুজনের ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। তখন উপস্থিত কারো মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই পুরো ক্লাস কাঁপিয়ে গর্জন তুলে হুঙ্কার দিল উজান।
তাজফিয়া মৌ চৌধুরী ইজ মাই অফিসিয়াল ওয়াইফি। প্রফেসর উজান চৌধুরীর ওয়ান অ্যান্ড অনলি প্রফেশনাল মিসেস। এই উজান চৌধুরীর একমাত্র অস্তিত্ব আর ভালোবাসা হলো তাসফিয়া মৌ। শুনতে পেয়েছো তোমরা সবাই? উজান চৌধুরীর সেই বজ্রকণ্ঠের প্রলয়ঙ্করী ঘোষণা শুনে ক্লাসরুমে উপস্থিত প্রতিটি মানুষের পায়ের নিচ থেকে যেন এক লহমায় মাটি সরে গেল। উজান আবারও রক্তচক্ষু নিয়ে চিৎকার করে উঠল, তোমাদের এত বড় স্পর্ধার কলিজা কিভাবে হয় যে তোমরা উজান চৌধুরীর ওয়াইফিকে এভাবে থার্ড ক্লাস আর চরিত্রহীন বলে কটূক্তি করার সাহস পাও? তোমাদের সেই অধিকারটা কে দিয়েছে? তোমাদের নোংরা মানসিকতা দেখে আমি বিস্মিত। আমার নিজের ওয়াইফই আমার কেবিনে আসবে নাকি আমার বুকে মাথা রাখবে তা নিয়ে তোমাদের মতো সস্তা মানসিকতার স্টুডেন্ট আর টিচারদের জবাব দিতে হবে আমাকে। উজান চৌধুরীর দিন এতটাই খারাপ এসেছে যে সে তার ওয়াইফকে কখন কিভাবে ভালোবাসবে সেটা সকলকে কৈফিয়ত দিতে হবে। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসরুম আর করিডোরে নিস্তব্ধতা নেমে এলো। মৌ যে কোনো সাধারণ স্টুডেন্ট নয়, স্বয়ং প্রফেসর উজান চৌধুরীর নিজের বিবাহিত স্ত্রী তা জানতে পেরে ললিতা, জিহাদ সহ সেখানে উপস্থিত সবাই গাচুমাচু হয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। উজান মৌকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাগে কিটমিট করে ললিতার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। তার দুই চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সে কর্কশ কণ্ঠে ডেকে উঠল, এই ইডিয়ট মেয়ে, তাকাও আমার দিকে। তুমি কোন সাহসে, কোন স্পর্ধায় আমার মিসেসকে নষ্টা বলে গালাগালি করার সাহস পেয়েছো? অ্যান্সার মি। তোমার কি ন্যূনতম কোনো যোগ্যতা আছে এই উজান চৌধুরীর মিসেসের সাথে সামান্য দাঁড়িয়ে কথা বলার? আমার মিসেসের একটা ইশারায় তোমার মতো হাজারটা সার্ভেন্ট চলে আসবে, সারা জীবন তার হাতের আঙ্গুলের ইশারায় নাচবে, আর সেই তুমি আমার মিসেসকে এভাবে সবার সামনে মেন্টালি হার্ট করেছ। এর পরিণতি যে কতটা ভয়াবহ আর ভয়ঙ্কর হতে পারে তা তোমার ধারণাও নেই। কথাটা বলেই উজান নিজের রক্তচক্ষু ঘোরালো জিহাদের দিকে। আর তুমি জিহাদ, তুমি তো আমার মিসেসের এক নখের সমান যোগ্যতাও রাখো না। সেই তুমি আমার মিসেসকে প্রপোজ করার স্পর্ধা দেখাও। আমার মিসেসকে কি তোমার বাজারের সস্তা কোনো মেয়ে মনে হয় যে রাস্তাঘাটের যে কোনো কুকুর শিয়ালের কথায় গলে গিয়ে রাজি হয়ে যাবে? তোমাকে আমি এর আগেও বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু তুমি কানে তোলনি। এবার সেই গাফিলতি আর ঔদ্ধত্যের ফল যে কি ভীষণ হতে পারে তা হাড়ে হাড়ে টের পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এরপর উজান চরম ক্রুদ্ধ হয়ে সোজা শিরিনের সামনে গিয়ে হাজির হলো। ক্যাম্পাসের সমস্ত স্টুডেন্ট ও প্রফেসরদের সামনে সে আবারও এক ঝটকায় শিরিনের চুলের মুঠি টেনে ধরে তাকে নিজের মুখোমুখি করে দাঁড় করালো। তারপর দাঁতে দাঁত চেপে বিষাক্ত শোনালো তার কণ্ঠ, তোর নিজের কি একটু লজ্জা করে না? মিনিমাম সম্মান বোধ বলতে কিচ্ছু নেই তোর মাঝে। এতখানি বেহায়া আর নির্লজ্জ কিভাবে হতে পারিস তুই? তুই খুব ভালো করে জানিস উজান চৌধুরী তার ওয়াইফি ছাড়া আর দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলেও তাকায় না। আর সেখানে তুই এক সময় ফেলে দেওয়া নোংরা থুতো তো নয়। তুই নাকি নিজেকে এই কলেজের টিচার দাবি করিস। অন্তত তোর তো উচিত ছিল স্টুডেন্টদের সঠিক শিক্ষা দেওয়া, তাদের বোঝানো। কিন্তু তুই নিজে মাস্টার মাইন্ড সেজে এত বড় জঘন্য আর নোংরা কাজটা করলি। তোর মতো থার্ড ক্লাস মেয়ে ছেলে এমনই হয়। বলতে বলতেই উজান খুবই আবারও শিরিনের গালে হাত উঠাতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রিন্সিপাল স্যার ভিড় ঠেলে ঝড়ের গতিতে সেখানে এসে হাজির হলেন এবং তড়িঘড়ি করে উজানের ওছানো হাতটা চেপে ধরলেন। উজান থামো, কি হয়েছে এসব? উজান এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বরফ শীতল গলায় বলল, সরি স্যার, আপনার প্রতি সম্মান রেখেই বলছি। এই মুহূর্তে আপনার সাথে আমি কোনো আলোচনা বা কথা বলতে চাচ্ছি না। আর আজ বিকেলের মধ্যেই আমি আমার অফিসিয়াল রেজিগনেশন লেটার আপনাকে পাঠিয়ে দেব। এই কলেজে আমি উজান চৌধুরী আর এক সেকেন্ডের জন্যেও অধ্যাপনা করব না। প্রিন্সিপাল স্যার চোখ ছানাবাটা করে আকুল হয়ে বললেন, এসব কি বলছে উজান? আমি বুঝতে পারছি না। মোয়ের সাথে আজকে যেটা ঘটেছে সেটা চরম অন্যায় ও ভুল হয়েছে। তাই বলে তুমি এভাবে হঠাৎ করে প্রফেশন ছেড়ে কলেজ থেকে চলে যাবে? ইয়েস স্যার,
যে কলেজে আমার ওয়াইফকে পুরো ক্যাম্পাসের সামনে এভাবে নোংরা ও জঘন্যভাবে ইনসাল্ট করা হয়, যেখানে টিচাররা মানসিক ভিকটিম তৈরি করে, সেখানে অন্তত উজান চৌধুরী এক মুহূর্ত থাকবে না। এই কলেজে আমার আসার দুটো মাত্র কারণ ছিল। প্রথমত, আমার ওয়াইফের পড়াশোনার সুরক্ষার জন্য, আর দ্বিতীয়ত আপনি নিজে রিকোয়েস্ট করেছিলেন বলে। কিন্তু আজকের এই নোংরা ঘটনার পর এই পরিবেশে কাজ করার বিন্দুমাত্র রুচি আমার আর নেই। এর থেকেও শতগুণ বেটার অফার অলরেডি আমার হাতে ছিল। তবুও আমি এই কলেজে এসেছিলাম, কিন্তু এখন আপনাদের কলেজের গুটি কয়েক উগ্র টিচার আর চরিত্রহীন স্টুডেন্টদের ভুলের জন্য আজ আমাকে চলে যেতে হচ্ছে। আই এম রিয়েলি সরি স্যার। কথাটা শেষ করে উজান রক্তচক্ষু নিয়ে শিরিন, ললিতা আর জিহাদ এই তিনজনের দিকেই তাকিয়ে চরম কর্কশ কণ্ঠে আওড়ালো, আপাতত তোদের তিনজনকে এখানে ছেড়ে দিয়ে গেলাম, তবে বাকি হিসাব নিকাশ সোজা পুলিশ স্টেশনে গিয়েই হবে। কথাটা বলেই উজান এবার মোয়ের দিকে মনোযোগ দিল। প্রচণ্ড রাগের বশে সে ভুলে গিয়েছিল যে মো এতক্ষণ ধরে তার বুকের ভেতর নিশ্চল হয়ে লুটিয়েছিল। নিচে তাকাতেই উজানের বুকের ভেতরটা ধক করে উঠল। লজ্জা, অপমান আর তীব্র মেন্টাল শকে মো আগেই তার বুকের মাঝে জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে। উজান আর এক মুহূর্ত সেখানে কালক্ষেপণ করল না। তড়িঘড়ি করে মৌকে পরম যত্নে নিজের দুই বাহুতে পাজা খুলে তুলে নিল। তারপর ঝড়ের গতিতে সবাইকে স্তব্ধ করে দিয়ে কলেজের মেইন গেটের দিকে ধাবিত হলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।